শুরু করতে চাই আমাদের ফারজানা ফেরদৌস আপুকে দিয়ে। আজকের বিষয়টি হচ্ছে নেতৃত্বে তরুণ প্রজন্ম। ধন্যবাদ আমিনুল ইসলাম আশিককে। প্রথমত হচ্ছে আমাদের নেতৃত্বে তরুণ প্রজন্ম। তো তরুণ প্রজন্ম বলতে আমরা কি বুঝি? তরুণ প্রজন্ম বলতে আমরা তাদের বুঝি, মানে আমরা যদি সাংবিধানিক অর্থ নেই, আমরা যদি আক্ষরিক অর্থ ধরি তাহলে 18 বছর বা এরকম। কিন্তু আসলে তরুণ প্রজন্ম বলতে তারা যারা হচ্ছে মূলত তাদের ধর্মে কর্মে তাদের জ্ঞানে সেই স্পিরিটটা রাখবে, যেই কাজের মাধ্যমে তারা মূলত মানে কোনো পজিটিভ কোনো কাজ করতে পারে। তো সেক্ষেত্রে নেতৃত্বে অবশ্যই আমাদের তরুণ প্রজন্মের দরকার আছে এবং তরুণ প্রজন্মই আসলে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় যে দুইটা দিক আছে, একটা হচ্ছে পজিটিভ দিক, একটা হচ্ছে নেগেটিভ দিক। আপনি যদি শুভ শক্তি এবং অশুভ শক্তির কথা বলি তাহলে হচ্ছে যদি শুভ শক্তি বেশি থাকে একটি সমাজে এবং তারা যদি হয় তরুণ প্রজন্ম, তাহলে কিন্তু সকল অশুভ শক্তি থেকে বেরিয়ে আসা যায়। কারণ আমাদের সমাজে এখন অনেক সমস্যা হয়েছে, যেমন মাদক বলতে পারি, বা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট নিয়ে এত বড় একটি আন্দোলন হলো, এটা কিন্তু পালন করেছিল তরুণ প্রজন্ম। আবার একই রকমভাবে আমরা যদি দেখি যে তরুণ প্রজন্ম অশুভ শক্তির দিকে ঝুঁকে যাচ্ছে, তখন ব্যাপারটা হয় কি যে অশুভ শক্তি তখন জয়ী হয়। তার মানে তরুণ প্রজন্ম কিন্তু আসলে পারে এই মানে এই অবস্থাটাকে পরিবর্তন করতে, যদি তাদের ভিতরে সেই ধরনের জ্ঞান থাকে, তাদের ভিতরে সদিচ্ছা থাকে, তাদের ভিতরে হচ্ছে দেশের প্রতি ভালোবাসা থাকে বা নিজেদের দায়িত্ববোধটা তারা বোঝে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার নেতৃত্ব তরুণ প্রজন্ম বৈশ্বিকভাবে হোক বা দেশীয়ভাবে হোক, তারা তখনই পারবে যদি তাদের ভিতরে সদিচ্ছা থাকে। জি, ধন্যবাদ জনাব আবু বকর সিদ্দিক সোহেব। আপনি তরুণ প্রজন্মের নেতৃত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে কিভাবে তরুণ প্রজন্ম আজকে ভূমিকা রাখতে পারে সে ব্যাপারে একটু আলোচনা করবেন, দয়া করে। আচ্ছা, ধন্যবাদ আমিনুল ইসলাম আশিককে। নেতৃত্বে তরুণ প্রজন্ম, আজকে আমরা বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে যদি চিন্তা করি তখন আমরা দেখতে পাবো যে আসলে নেতৃত্বটা আসলে কারা দিচ্ছে। আমাদের আন্তর্জাতিক প্রেক্ষাপটে যেহেতু অনেকগুলো অ্যাক্টর আছে এবং অ্যাক্টরের ক্ষেত্রে অনেকগুলো রাষ্ট্র জড়িত, সেই রাষ্ট্রগুলোর মধ্যে আমরা দেখতে পাই যারা উদীয়মান রাষ্ট্র আছে, যারা উদীয়মান অর্থনীতির দিক থেকে তাদের যে প্রযুক্তি আছে, প্রযুক্তির দিক থেকে যারা অনেক বেশি আগানো, তারা কিন্তু আজকে নেতৃত্ব দিচ্ছে। এখন আমরা দেখতে পাই বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ একটি উদীয়মান অর্থনৈতিক রাষ্ট্র এবং বাংলাদেশ দেখতে পাচ্ছি যে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অবদান রাখতে শুরু করেছে। আমরা যদি দক্ষিণ কোরিয়ার দিকে আমরা তাকাই, তাদের যে প্রযুক্তিগত যে উৎকর্ষতা এবং সেই উৎকর্ষতার মাধ্যমে আজকে সারা বিশ্ব কিন্তু সেটার মাধ্যমে একটি সুফল পেতে শুরু করেছে। আমরা যদি চীনের দিকে তাকাই, ওইখানেও কিন্তু আজকে চীনের যে সারা বিশ্বব্যাপী আজকে অর্থনৈতিক দিক থেকে নেতৃত্বের আসলে চীন এসে গিয়েছে। তো এখানে কারা ভূমিকা রেখেছে, সেখানে কিন্তু চীনের যারা তরুণ প্রজন্ম আছে তারাই কিন্তু ভূমিকা রাখছে। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে গিয়া আজকে সারা বিশ্বটা যেহেতু রাজনীতির মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এবং সেই রাজনীতির ক্ষেত্রে আসলে তরুণদের ভূমিকাটি আসলে অন্য রাষ্ট্রগুলোতে কীরকম আর বাংলাদেশে কীরকম। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের শেষ যে একাদশ জাতীয় যে সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে নমিনেশন, বিভিন্ন দলের ক্ষেত্রে নমিনেশন পাওয়ার ক্ষেত্রে আজকে তরুণরা কিন্তু অনেক বেশি যোগ্যতার, মানে অনেক বেশি তারা তাদের যে পাচ্ছে কিছু ক্ষেত্রে, আজকে আমরা সেখানে তাদের প্রাধান্য দেখতে পাচ্ছি সেখানে ব্যবসায়ীদের, কিন্তু সেই ব্যবসায়ীদের মধ্যে কিন্তু আজকে তরুণ ব্যবসায়ীরা কিন্তু অনেক বেশি না। আজকে সেখানে দেখতে পাচ্ছি যারা প্রবীণ ব্যবসায়ী যারা আছে, তারা তাদের টাকার কারণে, তাদের বিভিন্নভাবে আজকে তারা নমিনেশনটি নিয়ে নিচ্ছে আর কি। সেখানে আমার মাশরাফির উদাহরণটা আমরা ভিন্নভাবে দেখতে পাই, কিন্তু এর বাইরে কিন্তু ম্যাক্সিমামভাবে আজকে তরুণদের অংশগ্রহণটা কিন্তু ওইভাবে হচ্ছে না। যার কারণে কিন্তু আজকে বাংলাদেশে যতগুলো আমরা গ্যাপ দেখতে পাই, সেই গ্যাপগুলোর কিন্তু তরুণদের দ্বারা যদি আজকে নেতৃত্বের জায়গায়, রাজনৈতিক নেতৃত্বের জায়গায় যদি তরুণদের দ্বারা পূরণ করা হয়, তখন কি দেখতে পাবো আজকে বাংলাদেশে অনেকগুলো সমস্যায় কিন্তু সমাধান হবে। এবং সারা বিশ্বের ক্ষেত্রে এইভাবে বিভিন্ন দেশের ক্ষেত্রে তরুণ নেতৃত্ব যেসব দেশে আছে, অর্থাৎ আমরা ফ্রান্সের দিকে দেখতে পাই ইমানুয়েল ম্যাক্রো আছে, তার মাধ্যমে আজকে ফ্রান্স আবার নতুনভাবে উঠতে শুরু করেছে। আজকে আমরা যদি কানাডার যে বর্তমান যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দিকে আমরা লক্ষ্য করি, তার মাধ্যমে আজকে কানাডা সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের যে এককেন্দ্রিক যে বলয় আছে, সেই বলয় থেকে বেরিয়ে আজকে বিশ্ব শান্তির পক্ষে তারা কথা বলছে। কথা কেন বলতে পারছে? আজকে তরুণ নেতৃত্ব আজকে ওই দেশে এগিয়ে গিয়েছে। অবশ্যই ধন্যবাদ। কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে আমি পরে আবার আসবো, সেটি হচ্ছে যে বর্তমানে তরুণ প্রজন্ম অথবা বয়স্ক যে বয়োজ্যেষ্ঠ যে আমাদের রয়েছেন রাজনীতিবিদ, তাদের ব্যাপারটা ওইখানে আসলে নেই। ব্যাপারটা হয়ে গেছে যে ফেস ভ্যালু যার বেশি তাকেই নমিনেশন দেওয়া হচ্ছে, তাকেই সংসদে নিয়ে যাওয়া হচ্ছে। এই ব্যাপারটা নিয়ে আমি আসবো আপনার কাছে। এবং জনাব আলামিন হোসেন শফিক। আসলে তরুণ প্রজন্ম বলতে আমরা কি বুঝি? সেই জায়গাটা হচ্ছে যাদের কর্ম, যাদের বয়স একটু আনুপাতিক হারে যারা বয়োজ্যেষ্ঠ তাদের সাথে কম,
আসলে তরুণ বলতে গেলে শুধুমাত্র যে আমি বৃদ্ধ হয়ে গেছি যার ভিত্তিতে আমাকে তরুণ বলা যাবে না সেই জায়গা না। আমার মনে হয় যে চিন্তাটা আসলে কাজে কর্মে অর্থাৎ চিন্তা ভাবনার থেকে আসা উচিত। যেমন আমাদের বর্তমান যিনি টেকনোক্র্যাট মন্ত্রী আছেন, তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী, তিনি হচ্ছেন কে? মোস্তফা জব্বার। মোস্তফা জব্বার বয়সের দিক থেকে কিন্তু প্রবীণ, কিন্তু তার চিন্তাধারায় এখনও কিন্তু প্রযুক্তি নিয়ে কাজ করছে, যেই প্রযুক্তিটা তরুণ সমাজ এখন আমরা ইউজ করতেছি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের কাজগুলো হতে হবে হচ্ছে তরুণ সমাজ যারা বর্তমান যারা তরুণ তাদেরকে ঘিরে, এবং তারা প্রতিটা সেক্টরে কতটুকু পজিটিভলি ইফেক্ট করবে এবং পজিটিভলি নেগেটিভলি ইফেক্ট করবে। আপনারা দেখেন বা আমরা দেখি যেটা যে বাংলাদেশে যতগুলো জঙ্গি সংগঠন কিংবা জঙ্গি হামলা হয়েছে সেই হামলাগুলোতে হচ্ছে একদম নবীন যারা তরুণ যারা তারা কিন্তু এর সঙ্গে ইনভলভ। আবার যখন আমরা কোনো একটা রোবট আবিষ্কার করছি তখনও কিন্তু হচ্ছে তারা তরুণরা। এখন যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে সৎ ব্যবহার, সু উপায়ে সৎ ব্যবহার করতে হবে। বিগত যে গত সংসদ নির্বাচন, 71 জাতীয় সংসদ নির্বাচন, এই ক্ষেত্রে যে জিনিসটা দেখা গেছে যে মনোনয়নপত্র যারা পেয়েছেন দলীয় জায়গা থেকে সেটা হচ্ছে যে তরুণ জায়গার কথা যদি বলি তাহলে দেখতে হবে যে আওয়ামী লীগ থেকে যারা পেয়েছে তার মধ্যে রয়েছে মাশরাফিন মুর্তজা, তার ভিতরে রয়েছে বাগেরহাট 1 আসনে সম্ভবত হচ্ছে তন্ময় সাহেব, সাহান নাসির তন্ময়, এবং মাগুরা 1 আসনে আমার নিজস্ব আসনে রয়েছে সাইফুজ্জামান শিকর, এবং আরও দেখা যায় যে শুধুমাত্র আওয়ামী লীগ না অন্যান্য জায়গা থেকেও পেয়েছে, যেমন আন্দালিক রহমান পার্থ আছে, আরও অনেক তরুণ আছে। এখন যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে তরুণ সমাজ যেটা চায়, আমরা যারা তরুণ আমাদের যে ডিমান্ডটা সেই ডিমান্ডটা যে ফিল আপ করতে পারবে তাকেই প্রয়োজন। তরুণ সমাজ একটা জায়গাতে আমরা রাজনৈতিক জায়গা বলেন, সামাজিক জায়গা বলেন, অর্থনৈতিক জায়গা বলেন, প্রত্যেকটা জায়গাতেই দেখতে পাই। আপনি দেখেন বা আমরা দেখি যেটা যে অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানির এমডি পদে কিন্তু এখন অনেক ইয়ংরা বসছে। তাদের চিন্তাধারা হচ্ছে ডিপ্লোম্যাটিক। এখন একটি দেশকে বা একটি জাতিকে উন্নত জায়গায় নিতে হলে যে জিনিসের সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে ডিপ্লোম্যাটিক পদ্ধতিতে সামনের দিকে এগিয়ে যাওয়া। আরেকটা জিনিস লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক কিন্তু একদম তরুণ। তারা আসলে শিক্ষকতার যে জায়গাটা সেই জায়গাটাতে একদম নবীন এবং একদম তরুণ। সেই জায়গায় তাদের চিন্তাভাবনা আর প্রবীণদের চিন্তাভাবনা দুইটা অ্যাডজাস্ট করার ভিত্তিতেই কিন্তু একটা সমন্বয় সাধন হচ্ছে। কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল, সেটা হচ্ছে যে এই যে নবীন শিক্ষকরা আসছেন এতে আমাদের শিক্ষা ব্যবস্থা কি কোনো উন্নয়ন ঘটছে কিনা? শিক্ষা ব্যবস্থার উন্নয়ন তো অবশ্যই করবে। কারণ কি? কারণ নবীন যারা আসছে তারা প্রবীণদের কাছ থেকে জ্ঞান লব্ধ, তারা প্রবীণদের কাছ থেকে জ্ঞান পাচ্ছে, জ্ঞান নিয়ে এসেছে, এবং তারা যে জায়গাটা থেকে তাদের যে জ্ঞানগুলো অর্জন করছে দুইটা সংমিশ্রণ করে দেখা যাবে যে যৌথ পদ্ধতিতে একটা ভালো রেজাল্ট করা, ভালো জায়গা চলে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। এরপর আমরা চলে যাব আমাদের হাফসা রহমানের কাছে। নেতৃত্বে তরুণ এখন তরুণ প্রজন্ম হচ্ছে গিয়ে যে একদম আপু যে বলে দিয়েছে যে 18 উপর থেকে বা এরকম টাইপ কিছু, এরকম টাইপের কিছু না। যে ভাইয়া যেটা বললো সচিন ভাইয়া, যে যাদের মন মানসিকতা এখনো তরুণ রয়েছে তারাই মূলত তরুণ বলা যায়। যেমন বর্তমান বাংলাদেশের তরুণ নেতৃত্ব অবশ্যই দরকার আছে, কারণ বাংলাদেশে ধরতে গেলে যে রাজনৈতিক প্রেক্ষাপট যদি দেখি সেখানে খুবই জরাজীর্ণ অবস্থায়, সেখানে নতুন নতুন তথ্য নতুন আইডিয়ার অবশ্যই অনেক বেশি দরকার। আর তরুণ প্রজন্মকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে অনেক কিছুই সম্ভব। যেমন আমরা দেখেছি যে কোটা আন্দোলন অথবা সড়ক আন্দোলনের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে তাদের মধ্যে যে উদ্যোগ, তাদের মধ্যে যে একটা ভালো কিছু করার স্পিরিট, এইটাকে কাজে লাগাতে হবে। কিন্তু আমরা যদি দেখি যে সমাবেশ মানে দলগুলোতে যারা আছে যে লীগ অথবা দল, এখানে তরুণ প্রজন্ম তাদের দেখা যায় যে মিস ইউজ করা হচ্ছে। এখন যদি তরুণ প্রজন্মকে ভালো ক্ষেত্রে ইউজ করা হয় তাহলে বাংলাদেশে অনেক বেশি উন্নয়ন করা সম্ভব। আর ভাইয়া আরও খুব আমার কাছে ভালো লেগেছে যে নতুন শিক্ষকরা তারা প্রবীণদের কাছ থেকে জ্ঞান লব্ধ হয়ে তারপর সেই কাজে লাগবে। অবশ্যই নতুনদের চিন্তাধারা হচ্ছে যে সময়োপযোগী হবে, সেই সময়ের সাথে মানে মিল হবে। কিন্তু যারা প্রবীণ তারা দেখা যাচ্ছে যে পুরাতন চিন্তাভাবনা হবে, তারা যতটাই রিকভার করুন না কেন তাদের চিন্তাভাবনা একটা সীমাবদ্ধতা থেকেই যাবে। কিন্তু যারা নতুন আসছে তাদের চিন্তাভাবনা আরও বেশি প্রসারিত হবে এবং আধুনিক হবে। এই জন্য অবশ্যই মানে যে কোনো দেশের প্রেক্ষাপটেই তরুণদের নেতৃত্বটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বলি যেখানে প্রবীণ শিক্ষক এবং নতুন শিক্ষকের কথা বলেছে, আসলে যারা হচ্ছে তরুণ থাকবে একদম আমাদের কাছে, তারা আসলে আমাদের প্রয়োজনটা বুঝবে, তরুণ সমাজের প্রয়োজনটা বুঝবে, সেই প্রয়োজনটা বুঝি তারা ওই অর্থে কাজে লাগাতে পারবে। কিন্তু আসলে যাদের মনন আমাদের মতো নেই, তরুণ সমাজের মতো নেই, তারা কিন্তু আসলে আমাদের প্রয়োজনটা বুঝবে। এখানেই আসতে পারে। জি অবশ্যই। এই পর্যায়ে আমরা ফ্লোর প্রদান করছি আমার ঠিক পাশেই যিনি বসে আছেন জনাব লিওন শেখ। প্রশ্নটি হচ্ছে এই যে আপু বললেন যে
তরুণরা তরুণদের সমস্যাটা বুঝবে, তাহলে তরুণরা কি প্রবীণদের সমস্যাটা কি বুঝবে না, নাকি তারা সংসদে যে শুধুমাত্র তরুণদের নিয়েই আলোচনা করবে? ফারজানা ফিরদৌসের কথা বলছি, তরুণদের ডিমান্ড আসলে তরুণদের বলতে শুধুমাত্র তরুণদের বিষয়টা ফুলফিল করবে এটা না, অবশ্যই সেখানে প্রবীণদের অবস্থান সুস্পষ্ট থাকবে। এবং তরুণ বলতে এমন কিছুকে বোঝানোর চেষ্টা করছে যেখানে একটা পজিটিভ থিঙ্কিং আছে, যেখানে একটা দেশকে রেডিক্যাল চেঞ্জ করা দরকার। যেমন আমি উদাহরণস্বরূপ যদি দেখি, মালয়েশিয়া কিন্তু আমাদের বাংলাদেশের খুব কাছাকাছি স্বাধীনতা লাভ করে। তো বাংলাদেশের খুব কাছাকাছি স্বাধীনতা লাভ করে, কিন্তু তারা কেন এত বেশি পরিবর্তন বা এত বেশি উন্নয়ন করলো? কারণ তারা একঝাক তরুণ বা একঝাক তরুণকে নিয়ে তারা কাজ করেছে, তাদের টেকনোলজি তারা ডেভেলপ করেছে, তাই আজকে তারা এত সুন্দর। আর সংসদে যাওয়ার যে বিষয়টা, তরুণরা এমন কিছু সিদ্ধান্ত নিয়ে থাকে যে সিদ্ধান্তগুলো একটি রাষ্ট্রের সেই সময় খুব বেশি দরকার এবং ভবিষ্যতে 100 বছর পরে রাষ্ট্র পরিচালনা করার জন্য দরকার। আর প্রবীণদের যে বিষয়টা, প্রবীণদের যে সংজ্ঞায়নের জায়গাটাকে সুস্পষ্ট করা দরকার। আসলে প্রবীণ বলতে আপনি কি বোঝাচ্ছেন বা সোসাইটি দেখছেন? আসলে প্রবীণ কখনো বয়সের বাধা থাকে না। প্রবীণ হচ্ছে সেই যে আমার মতো বয়সে এসেও একটি সমাজ পরিবর্তনের কথা ভাবে না। প্রবীণ হচ্ছে সেই যে আমার মতো বয়সে এসে একটি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠে, কিন্তু সে দেশের আগামী দিনের সূর্যটা কেমন উঠবে বা কীভাবে পরিবর্তন হবে সেটা নিয়ে সে ভাবে। এবার দ্বিতীয় যে প্রশ্ন, নেতৃত্ব। এখানে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা দরকার। এক হচ্ছে তরুণ, দ্বিতীয় হচ্ছে নেতৃত্ব। নেতা হচ্ছে সে বা নেতৃত্বগুলো হচ্ছে তাই যার মাধ্যমে 100 জন বা 1000 জন মানুষ বিশ্বাস করে যে তার ভিতর নেতৃত্বের উৎকর্ষতা আছে এবং আমি তাকে মানতে পারি এবং তার কথাই রাখি। ভিতর থেকে যে একটা সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশন, সেই হচ্ছে নেতা। তো নেতৃত্বে এই গুণটা যার ভিতর আছে সে বরাবর করে। কারণ এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি যদি তার বিষয়টা দেখেন, তিনি কিন্তু 73 তার বয়স, কিন্তু তিনি কি আপনার কাছে কি মনে হয় তিনি কি তরুণ নয়? তিনি অবশ্যই তরুণ, কারণ তিনি তরুণদেরকে সমর্থন জানিয়েছেন। একটি দেশ গড়ার, একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য তিনি একজন তরুণকে ডেকে এনেছেন নতুন মন্ত্রিসভায়। সুতরাং তিনিও তার তারুণ্যের পরিচয় দিয়েছেন। জি, ধন্যবাদ। তো এই পর্যায়ে আমরা যাব আমাদের আরো একজন উদীয়মান বিদ্যার্থী জনাব পারভেজ আহমেদ ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে প্রশ্নটা হচ্ছে যে তরুণরা তাহলে নেতা কাকে মানবে, কাকে তারা সংসদে দেখতে চাইবে? আমাদের আজকে টপিক হচ্ছে নেতৃত্বে তরুণ প্রজন্ম। তো আগে আমাদের বুঝতে হবে তরুণ কারা এবং তারুণ্য কি। তরুণ আর তারুণ্য এক কথা নয়। তরুণ হচ্ছে বয়সের গণ্ডিতে আবদ্ধ একটা সময়, যেই সময়টাকে আমরা তরুণ হিসেবে বলি। আর তারুণ্য হচ্ছে, এটা আমার আগে আমার বন্ধুবান্ধব ক্লিয়ার করার চেষ্টা করেছে বারবার, তারুণ্য হচ্ছে চিন্তা চেতনায়, ধ্যান ধারণায়, সর্বোপরি কর্মে, যার মধ্যে এমন একটি শক্তি আছে যে বিদ্যমান সমস্যাকে, বিদ্যমান সমাজকে আমূল পরিবর্তন করে দিতে পারে। এই হচ্ছে তারুণ্য। তো নেতৃত্বে তারুণ্যের কথাটা কেন আসছে? এর কারণ হচ্ছে যারা নেতৃত্বে থাকেন তারাই কেবল একটা সমাজকে, একটা পরিবেশকে, একটা রীতিনীতিকে পরিবর্তন করার ক্ষমতা রাখে। এই জন্যেই ক্ষমতায় সবসময় তারুণ প্রজন্মকে স্বাগত জানানো হয়। তো এক্ষেত্রে কি তারুণ প্রজন্ম বা তারুণ্য বলতে বা তরুণ প্রজন্ম যাদেরকে বোঝানো হয় তারা কি তরুণ? এক্ষেত্রে সংসদীয় নির্বাচনের যারা নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য তাদেরকে ইন্ডিকেট করা হয়। সেক্ষেত্রে আলামিন ইসলাম সজীব অনেকের উদাহরণ এনেছেন এবং তাদেরকে তিনি বোঝানোর চেষ্টা করছেন যে এরা বয়সে তরুণ। কিন্তু তার সাথে সে আরেকটা বিষয় ইন্ডিকেট করে দেখিয়েছেন, রিলেট করে দেখিয়েছেন যে তারা আসলে বয়সের কারণে তরুণ নয়, তরুণ হচ্ছে তাদের চিন্তা চেতনা এবং ধ্যান ধারণায়। তারা যে বিষয় আছেন, তারা যে সংসদ সদস্যদের মন্ত্রিসভার কথা বলতে পারি, যারা যেই বিষয়ে মন্ত্রিত্ব পেয়েছেন তারা ওই বিষয়ে হাইলি স্কিল। এই জন্যই এই একাদশ সংসদ নির্বাচনকে বলা হয় বা সংসদ আসন সদস্যদেরকে বলা হয়, মন্ত্রিসভাকে বলা হয় তারুণদের মন্ত্রিসভা। সেটা বয়সের কারণে নয়। তো এবার আপনার প্রশ্ন হচ্ছে তরুণরা তাহলে নেতা হিসেবে কাকে মানে? যে কোনো সোসাইটিতে ওই সদস্যদের সংখ্যাই বেশি যারা বয়সে তরুণ, এবং যারা বয়সে তরুণ স্বাভাবিকভাবেই তাদের চিন্তা চেতনা হবে তরুণ নির্ভর বা তারুণ্য নির্ভর। কোনো ক্ষেত্রে সেটা ব্যতিক্রম হতে পারে, সেটা উদাহরণ হবে না। বেশিরভাগ ক্ষেত্রে যেটা আসে সেটাই উদাহরণ, তারা হবে তারুণ্য নির্ভর। তো তারুণ্যরা তারুণ্যদেরকেই টানবে। সেই ক্ষেত্রে যারা তাদের ডিমান্ডটা ফুলফিল করতে পারবে তাদেরকে তারা নেতা মানবে, সেটা বয়সের কারণে না। আপনি হয়তো দেখলে বুঝতে পারবেন, আমি উদাহরণ দেবো তারুণ্যের কম বয়সের ক্ষেত্রে তারুণ্যের ব্যাপারটা উদাহরণ আপনারা অন্তর্ভুক্ত পেয়েছেন। আমি একটু বেশি বয়সের ক্ষেত্রে যাই। আমি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা বলবো। তরুণ প্রজন্ম তাকে স্বাগত জানাচ্ছে, তাকে ভালোবাসছে, তাকে দেশ পরিচালনার জন্য বারবার সুযোগ দিচ্ছে। কেন? কারণ সে তারুণ্যদের চিন্তা চেতনাকে প্রভাবিত করার ক্ষমতা রাখেন, তাদের ডিমান্ডে ফুলফিল করার মতো সে সেই
পাওয়ারটা রাখেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, তিনিও কিন্তু সেম, তার দেশে সে বিপুল জনপ্রিয় একজন ব্যক্তি, কিন্তু বয়সে কি সে আসলে কি তরুণ? না, সে তরুণ হচ্ছে চিন্তা চেতনায়, ধ্যান ধারণায়। তারুণ্য হচ্ছে চিন্তা চেতনা এবং ধ্যান ধারণায়। এটাই হচ্ছে আমার, যাদের মধ্যে তারুণ্য আছে, বিদ্যমান সমাজকে পরিবর্তন করার ক্ষমতা যারা রাখে। আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে যদি এই ক্ষেত্রে অ্যাড করি, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা তো আমরা সব সময় বলি জাতির জন্য, তিনি কিন্তু হুট করে এসে নেতা হন নাই। ব্যাপারটা কিন্তু এখানে তিনি দেখা যাচ্ছে 50 বছর বয়সে এসে নেতা হন নাই, তিনি কিন্তু নেতা হয়েছে তার তরুণ বয়সে, যেখান থেকে তিনি ছাত্র রাজনীতি করছেন। সেই রাজনীতির ধারাটাকে সে এমন একটা জায়গাতে নিয়ে গেছে যে সকল শ্রেণীর মানুষ, সকল পেশার মানুষ এবং সকল ধর্মের মানুষ তার উপরে একটা নির্ভরযোগ্যতা সৃষ্টি করেছে। ক্যারিশম্যাটিক পাওয়ার ছিল, যার কারণে সে ক্যারিশম্যাটিক নেতা হতে চলছে। এবং আপনি যে প্রশ্নটা করলেন যে তরুণ প্রজন্ম তাহলে কাকে নেতা হিসেবে মানবে, যার ভিতরে তথাকথিত যে রাজনৈতিক যে ফ্লোটা, পলিটিক্যাল একটা ফ্লো, যেটা তরুণ সমাজ বা তরুণ প্রজন্ম চাই, সেটা তরুণ বয়সেই তার ভিতরে ছিল। এবং পরবর্তী সময়ে গিয়ে দেখা যায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা অন্যান্য যারা আদার্স লিডার আছে, তারা কিন্তু ওই সময়টা কাটিয়ে বা ওই জিনিসটাকে ব্যবহার করেই কিন্তু সেইখানে গেছে। তো সেই ক্ষেত্রে যিনি হচ্ছে বর্ষিয়ান বা যিনি হচ্ছে অনেক দিন যাবত যার সঙ্গে জড়িত রয়েছে, তাকেই নেতা হিসেবে মানাটা আমার মনে হয় না যে কোনো সমস্যা। সেটা হচ্ছে যেহেতু নেতা হিসেবে মানার ব্যাপারটা এসেছে, আর সম্প্রতি হচ্ছে ডাক্তার দীপু মনি, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তার একটি কথা আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে তিনি যখন মেডিকেল প্রফেশনে ঢুকেছিলেন, তার বাবা বলেছিলেন এভাবে করলে তুমি তার মানুষের পাশে থাকতে পারবে এবং রাজনীতি করতে পারবে। এবং উনি তরুণ রাজনীতিবিদদের এটি বলেছেন যে একজন তরুণ রাজনীতি তাকে স্বতন্ত্র ক্যারিয়ারে, মানে স্বতন্ত্র পেশায় আসতে হবে, স্বতন্ত্রভাবে তাকে অর্থ উপার্জনের সুযোগ থাকতে হবে, অথবা সে রাজনীতি যেমন সহজ সরল জীবনযাপন করে বা সাধারণ মানুষ তরুণ প্রজন্মের কথা বোঝে, ওটি মেনে নিতে হবে। যদি দুটির একটিও না পারেন, তাহলে তিনি রাজনীতিকে অপব্যবহার করেন। তাহলে সেক্ষেত্রে একজন তরুণ প্রজন্ম বা একজন তরুণ নেতা যদি তার এই যে সদিচ্ছার কথা আমি বলেছিলাম, তার সদিচ্ছাকে ঠিক মতন রাখতে পারেন এবং তিনি যে প্রফেশনে আছে বা তিনি যে অর্থনৈতিক অবস্থায় আছেন সেই জায়গাকে স্টেবল রেখে দেশের জন্য কাজ করে যেতে পারেন এবং তরুণ প্রজন্মের জায়গাটাকে বুঝতে পারেন, তাহলেই কিন্তু সে মানে সেই জায়গায় পৌঁছাতে পারবে। এবং তরুণ আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা একটা কথা বলে থাকি বারবার, এটা ইতিহাসের শিক্ষা, মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয়। যদি কেউ তারুণ্যের কথা বলে, মুখে তারুণ্যের কথা বলে, কিন্তু পিতৃতান্ত্রিক ভাবে যদি নির্বাচিত হয়ে থাকে, তাহলে সে অবশ্যই কালের গল্প। সুতরাং তারুণ্যের এই জয় বা তারুণ্যের এই স্লোগান কিন্তু নিশ্চয়ই এগিয়ে যাবে। যারা তরুণ তারা থাকে। এখানে একটা অ্যাড করার ছিল, সেটি হচ্ছে কি আপনি যে পিতৃতান্ত্রিক বা পরিবারের মাধ্যমে যে রাজনীতির কথা বলছেন, যে আসলে আমাদের বর্তমান আমরা যে রাজনীতি আমরা পেয়েছি সেটা কিন্তু একদিনের রাজনীতি না, 1000 বছরের রাজনীতি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই বর্তমান সময়ের আগে এর আগে ছিল রাজতান্ত্রিক যে সমাজ। আমরা আমাদের এই উপমহাদেশে আগে মুঘলরা ছিল, তার আগে সেনরা ছিল, তার আগে মৌর্যরা ছিল, এইভাবে কিন্তু আমরা পেয়েছি। এখন বর্তমানে আমাদের বাংলাদেশের লাস্ট 20 বছর বা 30 বছরের যদি আমরা লক্ষ্য করি, সেখানে আমরা দেখতে পাবো যে আজকে আওয়ামী লীগ এবং বিএনপি থেকে কিন্তু আজকে নেতৃত্ব আসছে এবং সেখানে কি হচ্ছে, আওয়ামী লীগ থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছে এবং বিএনপি থেকে খালেদা জিয়া নেতৃত্ব দিচ্ছে। তো এখন আমরা এই যে আসলে এই নেতৃত্বটা আসলে কোনো দোষের কিনা, তা আমরা যদি দেখতে পাই যে আসলে জনগণ যদি মেনে নেয় এবং তারা কিন্তু জনপ্রিয়তা সহকারে জনগণ মেনে নিয়েছে, যার কারণে কিন্তু তার নেতৃত্ব এসেছে। তারা কিন্তু নির্বাচিত আমার ব্যাখ্যাটা বুঝতে পারেনি, আপনি নেতিবাচক ভাবে বিষয়টা দেখছেন, আমি ওইটা বলিনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা যারা নেতৃত্বে আছে, তারা অবশ্যই যোগ্য ব্যক্তি, কারণ তারা রাজনীতির মঞ্চে 1-2 দিন না, আমি তাদের কথাই বলছি, যারা হুট করে এসে হুট করে চলে যায়, আমি তাদেরকে ইন্ডিকেট করছি এখানে স্পেসিফিক ভাবে। আপনি যেভাবে দলের কথা বলছেন, এই দুটা দল তারা অনেক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে টিকে আছে, সুতরাং তাদেরকে এখানে ইনক্লুড করার। এখানে আরেকটা কথা আছে, এখানে যদি আমরা আমাদের উপমহাদেশের ব্যাপারটা দেখি, এশিয়া মহাদেশের জায়গাটা দেখি, সেটা হচ্ছে যে পাকিস্তানের যে ভুট্টো পরিবার, প্লেন ভুট্টো, বেনজির ভুট্টো, দেখতে হবে যে পারিবারিক ফ্লো সেটা কোথায়। ইন্ডিয়াতে দেখেন গান্ধী পরিবার, বাংলাদেশে তাকান মুজিব পরিবার এবং দ্বিতীয়ত জিয়া পরিবার। এই যে আমাদের যে জায়গাটা, সেই জায়গাটাই মূলত হচ্ছে যে আমরা যে সাবকন্টিনেন্টের ভিতরে আছি, এই জায়গাটাই হচ্ছে পরিবারতান্ত্রিক একটা ব্যাপার আছে, ঠিক আছে? সেই জায়গাটাতে আমরা অস্বীকার করতে পারবো না সেই জায়গাটা। আমি আলামিন হোসেন সচিবের কথার সাথে একটু যুক্ত করে বলতে চাই, নেতা সে কোন পরিবার থেকে কোন দল থেকে উঠে আসলো সেটা কোনো ফ্যাক্টর হচ্ছে সে ওই দেশটাকে সুন্দরভাবে
চালাতে পারলো কিনা। হ্যাঁ, এবং আরেকটি গণতান্ত্রিক ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়া তাকে জনগণ আসলে মেনে নিচ্ছে কি নিচ্ছে না। আমরা পাকিস্তানের দিকে লক্ষ্য করি, আজকে পাকিস্তানে কিন্তু দুইটা দলের বাইরে গিয়ে কিন্তু আসলে ইমরান খান কিন্তু চলে আসছে। দেখা যায় অদূর ভবিষ্যতে দেখা যায় 50 বছর পর 20 বছর পর হতে পারে যে বাংলাদেশ থেকে ওই দুইটা দলের বাইরে বা দুইটা পরিবারের বাইরে আরেকটা নেতৃত্ব চলে আসতে পারে আজকে বাংলাদেশের সরকারে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অবাক হওয়ার কিছু থাকবে না আসলে, এবং সেটা তরুণদের থেকে কিন্তু সেই জায়গাটা থেকে নেতৃত্ব জি, কিন্তু একটা প্রশ্ন এখানে ওঠে, সেটি হচ্ছে যে কোনো তরুণ যদি নেতা হতেও যায় তবুও দেখা যায় যে কোনো একজন প্রবীণ নেতার হাত ধরেই তাকে ওই নেতৃত্বে উঠতে হয়। তো এই ক্ষেত্রে তরুণদের নেতৃত্বে যাওয়ার জন্য নবীনদেরকে প্রবীণদের কতটা মানে হাতে খড়ি দেওয়ার দরকার পড়ে অথবা প্রবীণদের কতটা সংস্পর্শে আসার দরকার পড়ে সেটা নিয়ে একটু আলোচনা করবেন। জি অবশ্যই। সেটা হচ্ছে কি আমাদের যে তরুণ আছে এবং নেতৃত্বের বিষয়টা কিন্তু একদিনে আসে না, অনেক আগে আলোচনার মাধ্যমে চলে আসছে। তো সেখানে একটি সংগঠন করতে হয় এবং সেই সংগঠনের মাধ্যমে একটি প্রসেসের মাধ্যমে তাকে একটি নেতৃত্ব দিতে হয় আর কি। যে প্রথমে একটা কি হবে, একটা রাজনৈতিক দলের সদস্য হবে, সেই সদস্য থেকে আজকে ধীরে ধীরে তিনি বিভিন্ন দায়িত্ব পালনের মাধ্যমে আজকে তিনি কি হবে, একটি এলাকার নমিনেশন পাবে এবং নমিনেশন তিনি এমপি হবে। এমপি হতে হতে একবার এমপি হবে, তারপর তিনি যদি মন্ত্রিত্ব পাওয়ার যোগ্য রাখে তিনি মন্ত্রী হবে। ধীরে ধীরে কিন্তু একটি প্রক্রিয়া আছে। তো সেখানে কিন্তু আসলে যারা আমাদের প্রবীণ কিন্তু আমাদের কথা কিন্তু কেউ প্রবীণ না। সেক্ষেত্রে আসলে যারা একটু রাজনীতিতে অভিজ্ঞ, আমরা তাদের প্রবীণ না বলে তাদের একটু অভিজ্ঞ, তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে যে তরুণ প্রজন্ম নেতৃত্বে আসে এবং সেই নেতৃত্ব আমার মতে সেই নেতৃত্ব দেশের জন্য আরো বেশি কল্যাণকামী হবে। জি ঠিক আছে। সেটা হচ্ছে যে প্রবীণদের পৃষ্ঠপোষকতার ব্যাপারটা আমাদের সমাজে মানে রাজনীতিতে সবাই আসছে, আমরা আসছি সাধারণ রাজনীতিতে। যদি পৃষ্ঠপোষকতা না থাকে, যদি আমরা তরুণরা আমাদের সেইভাবে পৃষ্ঠপোষকতা না করে বা আমরা যদি তাদেরকে গুরুত্ব না দিই, তাহলে কিন্তু আমরা রাজনীতির সঠিক মূল্যায়নটা শিখবো না। এখনো পর্যন্ত আমরা অত্যন্ত ভাগ্যবান প্রজন্ম যে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি যারা মুক্তিযুদ্ধ করে এসেছে, তাদেরকে আমরা এখনো পাচ্ছি। তো তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে, সাথে সাথে তাদেরও এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে হচ্ছে তরুণ সমাজকে কিন্তু অবশ্যই যারা প্রবীণ তাদেরকে ফলো করতে হবে। কেন করতে হবে? কারণ কি, যে যার কথাই বলি, আমি একদিনে এসে নেতা হতে পারবো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদিনে নেতা হননি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাদের রাজনীতি করছে? হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রাজনীতি করছে, মৌলানা ভাসানীর রাজনীতি করছে। হঠাৎ করে এসে নেতা হওয়া যায় না। অর্থাৎ এখন যারা তরুণ তাদেরকে অবশ্যই যারা বর্ষিয়ান নেতা, যারা অনেকদিন যাবত রাজনীতির মাঠে রয়েছে, তাদের সঙ্গে যেতে হবে। যদি কারো সঙ্গে না যায়, একা একা রাজনীতি বা একা নিজস্ব জায়গা থেকে কোনো কিছু করে। একটি শেষ প্রশ্ন করে যাই, সেটি হচ্ছে যে তরুণ প্রজন্ম কি শুধু রাজনীতিতে আসলেই তাদেরকে আমরা গ্রহণ করব, নাকি আদর্শিক কিছু ব্যাপার রয়েছে? যেমন ধরুন আজকে জুনায়েদ সাকি গণসংহতি আন্দোলনের সভাপতি, তিনিও একজন তরুণ প্রজন্মের একজন, কিন্তু তাকে কিন্তু তরুণ প্রজন্ম ওইভাবে গ্রহণ করছে না। তার কোদাল মার্কায় কিন্তু কমই ভোটে এসেছে এবং এমনকি তিনি জামানত পর্যন্ত হারিয়েছেন। এই ব্যাপারে একটু কথা বলবেন অবশ্যই আমাদের সাধারণ সম্পাদক। ওই যে শুরুতেই যে কথাটি বলেছিলাম যে আমাদের সদিচ্ছা থাকতে হবে, আর তরুণ বলতে আমরা তাকেই বুঝবো যার ভিতরে আসলে উদ্ভাবনী শক্তি থাকতে হবে। তো অবশ্যই একজন তরুণকে শুধুমাত্র নেতৃত্বে আসলে হবে না, সেই গুণাবলী অর্জন করতে হবে। এই সব গুণাবলীর মাধ্যমে কিন্তু আসলে সেই মানুষের সাপোর্ট পাবে। আচ্ছা, আপনি এখানে একটি কথা উল্লেখ করেছেন জুনায়েদ সাকি, এখন ব্যাপারটা হচ্ছে তিনি ভোট পাচ্ছেন কি পাচ্ছেন না, এই প্রশ্নটা তো আপনার ছিল। এখন বিষয়টা হচ্ছে ভোট দিয়েছে কারা? এই দেশের সাধারণ জনগণ। এবং ওই জুনায়েদ সাকি উনি হইতে পারেন দেশের অন্যান্য প্রেক্ষাপটে তো অবশ্যই তরুণ প্রজন্ম হয়েছে, কারণ তার ভিতরে অবশ্যই তারুণ্যের সেই গুণটি ছিল এবং জনগণ তাকে চেয়েছে। প্রশ্নটি ছিল গ্রহণযোগ্যতার ক্ষেত্রে। গ্রহণযোগ্যতার ক্ষেত্রে যদি তার গ্রহণযোগ্যতা থাকতো তাহলে তিনি অবশ্যই জাতীয় সংসদে অবশ্যই দাঁড়িয়ে কথা বলতেন, কারণ আমরা এক স্বাধীন দেশে বাস করি। যার গ্রহণযোগ্যতা আছে সে অবশ্যই নিশ্চয়ই সংসদে দাঁড়িয়ে কথা বলবে। এখন এখানে একটি বিষয় যে আমাদের বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছে, মানে তরুণ নেতৃত্ব যাদের মধ্যে, তারা কিন্তু অবশ্যই 90-এর দশকে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়ে কিন্তু একটি গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে কিন্তু আজকে এই পর্যায়ে এসেছে। তো সেখানে আমরা তাদের যে পৃষ্ঠপোষকতা এবং যে তরুণ আছে, এই তারুণ্যটা অবশ্যই নেতৃত্ব আমাদের দেশের। তারুণ্যের একটি প্রশ্ন, আসলে শেষ প্রশ্ন বারবার বলছি, এটি শেষ প্রশ্নের প্রশ্ন করবো না, সেটি হচ্ছে যে ছাত্র সংসদ যে নির্বাচন বা ছাত্র সংসদ এক্সিস্ট করার ব্যাপারটা, যে ডাকসু বা রাকসু চাকসু এগুলো বহুদিন যাবত নির্বাচন হচ্ছে না। এমনকি আমরা সবাই জানি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাকসুর কোনো অস্তিত্বই নেই। তো এই যে জায়গাগুলো থেকে, এখান থেকে আসলে তরুণ নেতৃত্ব আমরা কিভাবে আশা করতে পারি? আচ্ছা, ধন্যবাদ। আসলে আমরা ডাকসু এবং যে ঢাকা ভার্সিটির যে ছাত্র সংসদ ছিল, তো ওইটার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি বর্তমান বিএনপি, আওয়ামী লীগ সহ বিভিন্ন দলের যে নেতৃত্ব ছিল ওইটার মাধ্যমে কিন্তু চলে আসে, কিন্তু আমাদের দেশে বর্তমানে এটি নেই। তো আবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই যে আসলে এটা আমাদের দেশের একটা অপূর্ণতা, নেতৃত্বের ক্ষেত্রে একটা শূন্যতা তৈরি হয়েছে। সেই শূন্যতা পূরণের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আবার আজকে এই দিনে
আজকে যে বিভিন্ন ছাত্র সংগঠন তাদেরকে নিয়ে ক্যাম্পাসে একটি কনফারেন্স করলো এবং সেই কনফারেন্সে কীভাবে দ্রুত নির্বাচন দেওয়া যায় সেটা আলোচনা হলো। আমার বিশ্বাস এটি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় কলেজ এই যে প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়াটি খুব দ্রুত ইমপ্লিমেন্ট করবেন, যার মাধ্যমে একটি তরুণ নেতৃত্ব আসবেন। সেই তরুণ নেতৃত্ব আজকে বাংলাদেশকে বিশ্বের দরবারে অনেক বেশি একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে দাঁড় করাবে। জি, আপনাদের মামুন এবং সাদিক, আপনাদের দুজনের একটু বক্তব্য শুনতে চাই এই ক্ষেত্রে যে ছাত্র সংসদ নির্বাচনের কতটা প্রয়োজন রয়েছে এবং নিয়ে। যে কথাগুলো বললেন, এই নির্বাচনগুলো খুবই জরুরি। তবে এই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আর নির্বাচন সুষ্ঠু পরিবেশ থাকে। জি, জনাব মামুন। আমি এই বিষয়ে বলতে চাই, একটি দেশের ছাত্ররাই আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব নেয়। যেখানে ছাত্রদের যদি সুযোগ না দেওয়া হয় তাহলে কিন্তু ছাত্ররা আগামী দিনে দেশ পরিচালনার সুযোগ পাবে না বা দায়িত্ব ভালোভাবে গড়ে উঠবে না। যে কারণে আপনার একটি দেশের পরিচালনার জন্য তাদের যে গুণগুলো দরকার সেগুলো না হওয়ার কারণে দেশ পিছিয়ে পড়বে। আসলে আজকের এই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। পরিশেষে একটি কথাই বলতে চাই, সেটি হচ্ছে আজকের এই তরুণ প্রজন্ম হয়ে পড়ছে মাদকাসক্ত, হয়ে পড়ছে হিংস্র রাজনীতির শিকার। এই রাজনীতি থেকে তাদেরকে কি আদৌ কোনোদিন বের করা সম্ভব? তো আজকের এই তারুণ্যের সংসদে নেতৃত্বে তরুণ প্রজন্মের কতটা ভূমিকা রাখতে পারে, অথবা এই নেতৃত্বে তাদেরকে কে আনবে, কতটা আনবে, এই নিয়ে ছিল আজকের সমগ্র আলোচনা। সকলকে ধন্যবাদ যারা এতক্ষণ সাথে ছিলেন। আমি আমিনুল ইসলাম আশিক, 7ম ব্যাচ, বরিশাল বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ। ধন্যবাদ।